আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করব। সেই বিষয়টার সাথে আসলে রিলেটেড আরও অনেক টপিক আছে। পুরো ভিডিওটা আশা করি দেখবেন। দেখলে আপনাদের অনেকগুলো প্রশ্ন যদি থাকে সেটাও জানতে পারবেন, বা আপনাদের যদি জানা থাকে তো আলহামদুলিল্লাহ, না জানা থাকলেও কিছু ইনফরমেশন জানতে পারবেন। তো আজকে আমি একটা টপিক সিলেক্ট করেছি, যেহেতু আমি পর্তুগালে থাকি। সো আজকে আমি পর্তুগালের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি এই টপিকগুলো হয়তো আপনারা এই অন্যান্য ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে পেলেও আমি এখানে অনেক কিছু কভার করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট সেটা হচ্ছে, দেখেন আমাদের দেশের মানুষজন তো দেশের বাইরে আসার জন্য এই টাইমটাতে খুবই পাগল। মানে কারণটা হচ্ছে আমাদের দেশের সিনারিও, সিচুয়েশন, সিকিউরিটি, সেফটি, এগুলার অনেক সমস্যার কারণে সবাই বাইরে আসতে চায়। কারণ আসলে আমরাই তো আমাদের দেশে অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার। এখন দেশের বাইরে বলতে আমরা কি বুঝি? আমেরিকা, কানাডা, তারপর জার্মানি, তারপর হচ্ছে আপনার ফ্রান্স, অস্ট্রেলিয়া, এগুলোই তো, জাপান। এইসব দেশগুলো বাংলাদেশের জন্য অনেক লুক্রেটিভ ডেস্টিনেশন, কিন্তু নাওয়াডেজ ইমিগ্রেশন পলিসি ইজ গেটিং ভেরি হার্ড। তো এখন এই সিচুয়েশনে দেখা যেত কি যে একটা সময় ছিল আপনার 2017, 18, 19 থেকে 2022-23 পর্যন্ত পর্তুগাল খুবই ইমিগ্রেশন বা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি ছিল। ওদের আসলে মানে আগে একটা গভর্নমেন্ট ছিল নাম পিএস। ওদের আসলে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি চিন্তাভাবনা থেকে ওরা প্রচুর মানুষজন আনার চেষ্টা করছে। তখন আনার সুবিধা দিছিল আর কি, যেমন এখন স্পেন দিচ্ছে, বা স্পেনও এখন কমপ্লিকেটেড হয়ে গেছে, বাট দিচ্ছে। তো ওই সময়টার সিনারিও কিন্তু এখন আর নাই। তো তো তখন যেহেতু ওদের স্যালারি তো অনেক কম, যেহেতু মাত্র 900, তখন যখন ছিল তখন 700, 850, 800, 700, 750, 830 এরকম ছিল। এখন তো 900-র মতো ছিল। এখন পর্তুগালের সিনারিওটা এরকম যে আপনি যদি এখানে স্টুডেন্ট হিসেবে আসতে চান, স্টুডেন্ট হিসেবে বাংলাদেশে খুব রেয়ারলি আমি দেখি এখানে আসে। কারণ কি, এখানকার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিস আর প্রাইভেট। পাবলিক ইউনিভার্সিটিসগুলো কমপ্লিকেটেড টু গেট এনরোলড। কারণ পর্তুগাল কোনো অ্যাঙ্গেলেই ধরেন আপনি জার্মানি যেরকম স্টুডেন্ট ফ্রেন্ডলি, বা আমেরিকা যেরকম হচ্ছে আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ থাকলে বা ফান্ড থাকলে যেমন যথেষ্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি, বা আপনার অস্ট্রেলিয়াও ফান্ড থাকলে ভালো, বাট সেলফ ফান্ড হলে অনেক ঝামেলা, বাট পোলাপান কাজকর্ম করে উঠাইতে পারে। বা ফিনল্যান্ড আগে একসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল, এখন নাও দে বিকাম ভেরি কমপ্লিকেটেড। বা সো যাই হোক, অন্যান্য কান্ট্রিজগুলো যেরকম যতটা হোক স্টুডেন্ট ফ্রেন্ডলি, ততটা কিন্তু পর্তুগাল না। কারণ পর্তুগালের কোনো ইনফরমেশনই আসলে ঠিকঠাকভাবে থাকে না, সেগুলা ক্যাচাল করতে হয়। তো যারা আগে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে থাকতো তারাই হয়তো বা পর্তুগালে ইউজুয়ালি যায় আর কি। তো এখন বর্তমানে পর্তুগালে যেটা হয়েছে যে আমাদের দেশের আসলে সিলেট, তারপর হচ্ছে মাদারীপুর, শরীয়তপুর, হ্যাঁ, অন্যান্য এরিয়ার মানুষজন এগুলো আসে আর কি। যেমন ইতালিতে মাদারীপুর, শরীয়তপুরের মানুষ অনেক বেশি, যেমন আমরা জানি। তেমনি ইউকে, পর্তুগাল, ফ্রান্স, এগুলোতে, এবং বর্তমানে স্পেনে সিলেটের অনেক মানুষজন থাকে। কারণটা হচ্ছে তখন তাদের আসলে বাইরে যাওয়ার একটা স্ট্রিম লাইন অনেক বেশি থাকে আর কি। এখন ফ্যাক্টরি সেটা না। ফ্যাক্টর হচ্ছে পর্তুগালে যারাই আসে তাদের এক একজনের লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে সব কিছু ভ্যারি করে। ধরেন আপনার যদি বাংলাদেশে 2 বেলা খাওয়ার মতো অবস্থা থাকে, নিজের ইচ্ছে মতো কিছু করার অবস্থা থাকে, তাহলে আমি মনে করি না আপনাদের অন্ততপক্ষে কিছু ভালো কান্ট্রি ছাড়া ধরেন ইতালি, পর্তুগাল, স্পেনে আসা উচিত। আর যদি একান্তই আপনার অবস্থা খুব খারাপ থাকে, তাহলে ঠিক আছে আসেন। আর আপনার যদি স্কিল থাকে, যথেষ্ট স্কিলড আপনি, আপনার এডুকেশন ভালো, তাহলে অবভিয়াসলি জার্মান, নেদারল্যান্ড, ইন ইউরোপ বেটার। অরালস আপনি, হ্যাঁ, ভালো এডুকেশন থাকলে আপনি ফুল ফান্ডে ইউএসএ যান। পরিশ্রমী হলে ওগুলো অনেক ভালো, ইউএস, কানাডা বেটার। এতে এখন পর্তুগাল কেন চুজ করে? একটা ক্যাটাগরির মানুষ, যারা ধরেন এত পড়াশোনার প্যারা নিতে পারবো না ভাই, আমি যাবো, কাজ করবো, খাবো, আমি আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে কাটাই দিব, আমার বাইরে সেটেলমেন্ট দরকার। শুধুমাত্র স্পেসিফিক এই ক্যাটাগরির মানুষের জন্য ইটালি, স্পেন, পর্তুগাল এই বেল্টের ব্যাপার মানে সুইটেবল আর কি। এবং এই আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষজনই আমরা এই ক্লাসেই বিলং করি আসলে। এখন প্রবলেম হচ্ছে, পর্তুগালে যদি আপনি মোটামুটি ধরেন যদি ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারের কাজ করেন, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে হয়তো বা ইনকাম করতে পারবেন, এটা একটা ভালো অপশন। কিন্তু আপনি যদি ড্রাইভিং পারেন, তাহলে সেক্ষেত্রে একটু পর্তুগিজ ভাষা পারলে, কারণ এখানকার ম্যাক্সিমাম মানুষজনই আসলে
ওদের ইংরেজিতে ইয়াং জেনারেশন কথা বলতে চাইলেও বুড়া বুড়িগুলা কথা বলতে চায় না, এবং ওদের অফিসেরও গেলেই বুঝবেন কী পরিমাণ লেজি ওরা। কারণ এখানে ওল্ড পিপল বেশি, কারণ নিউ পিপলরা তো বিভিন্ন দেশে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি ড্রাইভিং পারেন তাহলে হয়তো বা যদি আপনার রেসিডেন্ট পারমিট হয়, আপনার যদি মোটামুটি সেরকম সিনারিও থাকে, আপনি এখানকার কিছু এক্সামস থাকে, তাহলে সেক্ষেত্রে ড্রাইভিংটাকে পেশা হিসেবে নিতে পারেন। পার্সোনাল ট্যাক্সি বা টিভিডি যেটা বলে সেটা করতে পারেন, বা ট্যাক্সিও চালাতে পারেন। এটা দিয়ে একটা মোটামুটি ভালো ইনকাম করা যায়। এইটা ছাড়া আসলে ইউজুয়ালি বাংলাদেশিরা হয়তো ওই যে যাদের অনেক টাকা আছে তারা ছোটোখাটো শপ দেয় বা এগ্রিকালচারে কাজ করে বা রেস্টুরেন্টে কাজ করে, এর বাইরে আমি আর তেমন কিছু দেখি না। ইউনিক বলতে কিছু কিছু বাংলাদেশি আছে যারা হয়তো বা কল সেন্টার অথবা ওই যে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ওগুলাতে টুকটাক কাজ করে, বাট এটার রেশিওটা খুবই কম। বা অনেকেই থাকে, বা যারা বাংলাদেশে আগে যারা ছিল, যারা কাপল ছিল, তারা তো ধরেন এখানে এসে সেটেল হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অন্যান্য দেশে পাড়ি জমা। এটা ওয়ান্স আপন টাইম একটা প্ল্যানিং ছিল, এখন ব্যাপারটা ডান। তো পরে কি হলো তাহলে, এখন পর্তুগালের সিনারিও কি, এখন বর্তমানে বাংলাদেশ থেকে D1 ভিসাতে মানুষ আসতেছে, ভালো কথা। এখন ডি ওয়ানটা না একটা কমপ্লিকেটেড থিংস। কেন? দেখেন, D1 অ্যাকচুয়ালি এত খরচ না, কিন্তু যেই মাধ্যমটা করতেছে এই সিন্ডিকেটটা আপনার কিন্তু বেশ লং। কারণ আপনি চাইলেও সিন্ডিকেটের বাইরে যেতে পারবেন না। এখন পর্তুগালের D1 হয়তো বা আমি জানি না, এটা লাস্ট ইয়ারে যেহেতু আপনার ওপেনিং হয়েছে, লাস্ট ইয়ারের মাঝামাঝি, এখন যেহেতু মোটামুটি বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে, আগে তো দিত না। আগে আপনার সিঙ্গাপুর, ওমান বা মিডল ইস্ট থেকেই মানুষজন আসতো। তো বাংলাদেশ থেকে যে সিন্ডিকেট, এখানে হয়তো সিন্ডিকেটের খরচ আছে ধরেন 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা। ফার্স্টে ধরেন কন্ট্রাক্ট পেপার বের করতে 400-500 ইউরো খরচ হয়, কিন্তু এখানে আপনার 1000 বা 800 1000 নেয়। তারপর আপনার ইন্ডিয়ার ডেট পাওয়া যায় না, সেখানে একটা সিন্ডিকেট আছে, সেখানে আপনার প্রায় 3 লাখ 4 লাখ টাকা যায়। আবার আপনার ইন্ডিয়ার ভিসা আসা যাওয়া সব মিলে প্রায় 7-8 লাখ টাকা শুধু ভিসা পেতেই চলে যায়। এরপরে হচ্ছে তাদের প্রফিট, তো সেখানে আরও 8-10-11 লাখ টাকা যায়, মানে টোটাল 14 থেকে 15 হাজার ইউরো এইটার পারপাসে যায়। আবার আপনি যখন আসবেন বিমান ভাড়া এগুলো তো আলাদা খরচ আছে, তো এই সব মিলে আপনার 20-25 লাখ টাকা যায়। এখন আপনি যে আসলেন, এত কি ইনভেস্ট করলেন, এরপরে কি, এরপরের হিসাবটা আসলে আমরা জানি, যেহেতু স্যালারি কম, তো সেক্ষেত্রে আপনি যদি জব পান তাহলে তো খুব ভালো, আলহামদুলিল্লাহ। না পেলে কি করবেন? না পেলে দেখা যায় আপনার আরও 4-5 হাজার ইউরোর একটা টানাটানি লেগে যায়। এবং এইখানে কিন্তু একটা মানুষের একদম ফকিরনি হালাতে থাকলেও 4 থেকে 500 ইউরো লাগে, কারণ বাসা ভাড়া আপনি একটু ভালো পরিবেশে থাকলে 300, একদম সবার সাথে লেটার বেটার করে থাকলে 180 বা 170, এর নিচে হয় না একটা সিট। কারণ বাসা বাড়ি এখানে এখন এক্সপেন্সিভ। আপনার স্যালারিও যদি হতে পারে 1000 ইউরো বা 1200 ইউরো, আপনার বাসা ভাড়া 1400-1500 ইউরো। দ্যাটস ওয়াই এশিয়ানরা এখানে অনেক অনেকে মিলে থাকে, কিন্তু তারপরে এখানে অনেক ঝামেলা আছে। আপনার অ্যাড্রেস দেয় না, কিচ্ছু দেয় না, কন্ট্রাক্ট থাকে না, জাস্ট সিট ভাড়া করে কোনো রকমে থাকবেন, এবং এটার জন্য অনেক সাফারিংও হয়। সেটা নিয়ে নাইবা বললাম। তো আপনি এসে যদি এখানে জব পান তো ভালো, নাইলে আপনার ওইটা। আর অরেলস আর কি আছে, আর কোনো অপশনস আছে? হ্যাঁ, আপাতত আমার আর কোনো অপশন জানা নেই। তো রেসিডেন্ট পারমিট পাওয়া পর্যন্ত এইটাই ফ্যাক্টর। এখন বর্তমানে রেসিডেন্ট পারমিট D1-এ আসলেও একটু সময় লাগে, যেটা আমি জানি। তারপর রেসিডেন্ট পারমিট পাওয়ার পর আপনি এখানে ফুড ডেলিভারি বলেন বা উবার বলেন বা পার্সোনাল ড্রাইভিং বলুন, সেটা আপনি করতে পারেন ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করে আর কি। দ্যাট ইজ দ্য আনাদার থিংস। বাট আপনি যদি স্কিলড হন, আপনার যদি মোটামুটি স্কিল থাকে, ভাই D1 নট ফর ইউ গাইস। এটা আসলে কোনো অ্যাঙ্গেলে অ্যাকসেপ্টেড কোনো অপশন না। এখন কারণটা হচ্ছে কি, বর্তমানে যেহেতু এখন নাগরিকত্ব আইন, দেখেন সবাই তো আসে দ্রুত সেটেলের জন্য। পর্তুগাল ফেমাস ছিল এই জন্যই যে ইজিলি ইমিগ্রেশন লসগুলো ইজি ছিল, মানে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ছিল। এখন বর্তমানে সেই অপশনগুলো অনেকটা কমপ্লিকেটেড। তো যেহেতু এখন ধরেন বর্তমানে পর্তুগালের 10 বছর করার প্রস্তাব অলরেডি হয়ে গেছে, অলরেডি পাস হয়ে গেছে, এখন রাষ্ট্রপতিও সাইন দিয়ে দিয়েছে। এটা একটা পলিটিক্যাল এজেন্ডা। এখানকার যারা মানে অ্যান্টি ইমিগ্রেন্ট গভর্নমেন্ট মুভমেন্ট আছে, এটা এখানে বেশি স্ট্রং বর্তমানে। সামনে কী হবে আসলে আমরা জানি না। তো আপনি ধরেন না আজকের দিন পর্যন্ত 10 বছর, কালকে কী হবে সেটা যেহেতু আমি জানি না, তো আজকের জন্য 10 বছর, তো আপনাকে কিন্তু মাথায় 10 বছরের স্ট্রাগলটাই কিন্তু মাথায় নিয়ে আসতে হবে। সো 10 ইয়ার্স কিন্তু কম না ভাই, অনেক। যারা ইয়াং এজ আছে তাদের হিসাব আলাদা, 10 বছর ম্যাটার করে না, কিন্তু যেটা ওল্ড এজ তাদের জন্য তো এটা খুবই প্যারা। আর অন্যদিকে আপনি অন্যান্য ভালো ভালো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অল্প সময়েই ওরা ওখানে সেটেল হওয়ার সুযোগ দেয়। বাট যদি আপনি স্কিলড হন, তো যদি আপনার স্কিলও নাই, কিছু করতে পারবেন না, তাহলে এটাই মেনে নিতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম হয়েছে। বাট এটা কিন্তু বিশাল একটা বৈষম্য হচ্ছে এখন।
ওই একই কথা, নিজের দেশেই বৈষম্য হয় তাহলে মাইনষের দেশে গেলে কী হবে? বৈষম্য তো খাইতেই হবে, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। তো এখানে আসার পর কিছু অপশনস আছে, হয়তো আপনি চাইলে পরে সুইচ করতে পারবেন, বাট সেই অপশনসগুলো একটু ট্রিকি। মাথা খাটাইলে এগুলো করা যায়, কিন্তু তারপরে এখানে ধরেন ওভারঅল আপনার 10 বছর এবং 12-13 বছর এখানে আপনার অপেক্ষা করতে হচ্ছে, এটা কিন্তু কম সময় না। তো এই জন্য আমি পর্তুগাল ড্রপ দিয়ে দেবো। আমি বলবো যে এরপরে আসলে পর্তুগাল আসার কোনো মানে হয় না। তারপরেও যদি আপনারা একান্তে আসেন, ইউ আর ভেরি ওয়েলকাম। তো এখানকার জীবনযাত্রার মান আসলে খুব একটা আমরই সুইটেবল না, অলমোস্ট এটা বাংলাদেশের একটা প্রো ভার্সন। সো আপনারা জেনে বুঝে টাকাটা ইনভেস্ট করা আমার মনে হয় বেটার। তবে হ্যাঁ, সম্ভাবনা হচ্ছে এটাই, যদি আপনি মোটামুটি বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করে থাকেন, আপনার ইংরেজির দক্ষতা যদি ভালো হয়, এখানে কিছু কিছু জায়গায় ডেস্ক জব আপনি পাবেন যদি আপনার লাক ভালো থাকে। তো আদারওয়াইজ এখানে তেমন একটা কমন জবসগুলো ছাড়া কোনো অপশনস নাই আর কি। আর আপনি এখানে এসে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে মুভ করবেন, সেটা কমপ্লিকেটেড। যদি ওই দেশের জব কন্ট্রাক্ট, ওয়ার্ক কন্ট্রাক্ট থাকে তাহলে, অথবা আপনি ওইখানে ইনভেস্ট করলে সেইটা ডিফারেন্ট কেস। তবে সেটা কয়জনেরই বা থাকে। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। হ্যাঁ, তো পর্তুগাল নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আরও ডিটেলস, তো অবশ্যই চেষ্টা করেন। আমি এখানে সব কিছুর একটু ছোটো ছোটো অংশ আপনাদের বলেছি। বিস্তারিত যদি আপনি কোনো বিষয় নিয়ে জানতে চান, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো শেয়ার করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, যাই করেন আমাদের অ্যাকাউন্টকে ভালো তথ্যগুলো শেয়ার করাটাই উচিত। সো এটাই আমার কামনা, সবাই ভালো থাকবেন, অ্যাকাউন্টকে হেল্প করবেন, এটাই। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া রাখবেন।